রাজনীতি একটা বড় অন্য সংস্থানের উপায়। তাই রাজনৈতিক নেতাদের তুষ্ট করে চলাটা এবং তারা কি করলে খুশি হবে, তারা কি বললে খুশি হবে, কেমন ভাবে চ্যাংড়ামি করলে ওরা খুশি হবে, তাতে সবাই অনেক বেশি ব্যস্ত। টিএমসি নেতারাই বড্ড খারাপ ব্যবহার করে, মানে বড্ড নোংরা কথা বলে, বড্ডই নোংরা। এবং আমার মনে হয় ওরা ওটাকে ওদের ইউএসপি হিসেবে একটা ইউজ করে। ভাষা নিয়ে যখন কথা হচ্ছেই তখন বিভিন্ন কদর্য ভাষায় অভিজিৎ গাঙ্গুলিকে আক্রমণ করা হচ্ছে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গতকাল নরখাদক বলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কার সঙ্গে গিয়ে গদ্দারি করলেন? বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। এক একটা লোকের উপর অন্তত 5 জন করে ডিপেন্ডেন্ট, 50 × 5 2.5 লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন। 2.5 লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন। কি আনন্দ! যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয়, তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। জানি অনেকগুলো কথা শুনলাম, আমি তো মানে কি বলবো, এরা স্ট্যান্ডার্ড সেট করছে পশ্চিমবঙ্গবাসীর কাছে, যেভাবে সকলের সাথে কথা বলা যায়। গুরুজন, মানে গুরুজন বাবা বলতেন যে গুরুজন শুধু বয়সে হয় না, গুরুজন কিন্তু সম্মানেও হয়। আপনি বলে কথা বলা, আমি যেটা একেবারেই ভীষণভাবেই করি, একেবারে তোমরা এতই তোমরা দুজনে এসছো, তোমার ক্যামেরা পার্সন এবং তোমরা দুজনে এতই ছোটো, আমার সন্তান সম বয়সে আর কি, তাই জন্য তোমাদের দেখে আপনি বেরোলো না। কিন্তু জেনারেলি আমি পারমিশন নিয়ে তুমি বলি, আমি পছন্দ করি না। তো আমার মনে হয় যে বাবা যেটা বলতেন সবসময়, আমার বাবাকে সবসময় তুমি বলতাম, বাবাই পারমিশন দিয়েছিল। বাবা বলতো যে দেখো, তোমার আচরণ, তোমার ব্যবহার কে জবাব, এর জবাব তোমাকেই তো দিতে হবে। সকালে যখন মুখটা ধুতে যাবে, আয়নাতে যখন দেখবে, তখন তো নিজেকেই জবাবটা দেবে। রাত্রে শুতে যাওয়ার আগে আয়নাতে মুখ ধুতে গেলে, বাথরুমে মুখ ধুতে গেলে আয়নাতে নিজেকেই তো জবাব দেবে। তো আমি এই কথাগুলো, বাবার কথাগুলো আজ পর্যন্ত মনে রেখে চলি। এবং তাতে রাজনীতিতে দেখো, রাজনীতি সারা ভারতের কিন্তু ঠিক এরকম নয়, জানো, এটাই খুব দুঃখের। সারা ভারতবর্ষে কিন্তু এভাবে মারামারিও করে না, সারা ভারতবর্ষে কিন্তু এভাবে অপোজিশনের লোকেদের গাছের ডালে ঝুলিয়ে মারে না, বা মেরে গাছের ডালে ঝুলিয়ে দেয় না, এভাবে হাত পা কেটে রেখে দেয় না। এভাবে সারা ভারতবর্ষে কিন্তু প্রতি 2 দিন অন্তর বোমা বানানো হচ্ছে, বোমা ফেটে বাচ্চা আহত হচ্ছে, এরকম দেখতে পাওয়া যায় না সারা ভারতবর্ষে। কিন্তু এটা এগুলো রেগুলার ফিচার নয়। এক একটা ঘটনা এক এক জায়গা থেকে নিশ্চয়ই বেরিয়ে আসে, অন্যায় সব জায়গাতেই কিছু না কিছু হয়। কিন্তু পশ্চিমবঙ্গের মতন একটা অন্যায় প্রবণ রাজ্য তৈরি হয়েছে, তার কারণ আমার মনে হয় মানুষের আর কিছু অন্য সংস্থানের উপায় নেই। রাজনীতি একটা বড় অন্য সংস্থানের উপায়। তাই রাজনৈতিক নেতাদের তুষ্ট করে চলাটা এবং তারা কি করলে খুশি হবে, তারা কি বললে খুশি হবে, কেমনভাবে চ্যাংড়ামি করলে ওরা খুশি হবে, তাতে সবাই অনেক বেশি ব্যস্ত। এর উত্তর একটাই হয়, এর উত্তর হচ্ছে এইসব কদর্য ভাষা এবং অপমানজনক শব্দগুলোকে উপেক্ষা করে, যেমন প্রাক্তন বিচারপতি করছেন, উপেক্ষা করে, ইগনোর করে সমাজের যত সুস্থ মানুষ এখানে এগিয়ে আসবে, ততই কিন্তু রাজনীতি রাজধর্ম পালনের ক্ষেত্রে আরও 5 পা এগিয়ে যাবে। এর আগেও একটা প্রেস কনফারেন্স থেকে আমরা দেখেছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগত আক্রমণ করেছে অভিজিৎ গাঙ্গুলিকে, যে তার বউ কেন থাকে না, রিলেটিভরা কেন সেখানে তার সঙ্গে সম্পর্ক রাখে না। এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল?
একা একা কেন ঘরে থাকতো? কোনো আত্মীয় স্বজন নেই কেন? মানে রাজনীতিতে এসে একটা ব্যক্তিগত আক্রমণ, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বা সাধারণ মানুষও তো এই জিনিসগুলো শুনছে, এরপরও কি সাধারণ মানুষ ভরসা রাখবে সেই রাজনীতির ওপর? মানে যেখানে রাজনীতির নিজে, মানে যাদেরকে আমরা নেতামন্ত্রী হিসেবে দেখছি, যে আমরা ভাবছি তারা আমাদের হয়ে কাজ করবে, তারা নিজেদের মধ্যে এরকম কলহ সৃষ্টি করছে। দেখো, পশ্চিমবঙ্গে বহু বছর হয়ে গেছে যেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আর হয় না। বহু বছর হয়ে গেছে। সিপিএম আমলেও, আজকে সিপিএম যদিও এর বিরোধিতা করে, কিন্তু এই মেকানিজমটা সিপিএম আমলেই শুরু হয়ে গেছিলো। জব কার্ড আটকে রাখা, তারপর পুকুরে মাছ মেরে দেওয়া, তারপর এক একটা বিধবা গ্রাম তৈরি করা, এগুলো তো সিপিএম আমলেই হয়েছিল। তো ফলে এই ধরনের মানে প্রভাব এবং ব্যবহার, অ্যাক্টিভিটি, খারাপ আচরণ, অন্যায়, এ চলেই এসছে। তো মানুষ যারা পেরেছে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে চলে গেছে। যারা পশ্চিমবঙ্গে দাঁত কামড়ে পড়ে থেকেছে, তাদের অনেক মানুষই ফ্ল্যাট বাড়িতে থাকে বা উঁচু উঁচু বাড়িতে থাকে। তারা ভাবে যে এসবের মধ্যে ঢুকে আর কী করব, তাই তারা আর বেশিরভাগ সময় ভোট দিতে যায় না। আর যারা ভোট দেয়, যারা মেইনলি ভোট ব্যাংক, তারা এগুলো শুনে শুনে মুখস্থ করে এগুলোই উগড়োচ্ছে এবং এগুলোই হয়তো পছন্দ করছে। মানুষ সেদিন রুখে দাঁড়াবে। আমি তো আজকাল দেখি সোশ্যাল মিডিয়াতেও তো লঘুগুরু জ্ঞান মানুষের চলে গেছে, এবং এটা তো পয়সা দিয়েই হয়েছে। এর জন্য তারা পয়সা পায়। আমার তো মনে হয় সমস্ত রাজনৈতিক দলের মানুষের এগুলো সম্বন্ধে খুব সচেতন হওয়া উচিত। আমার ভাবতে ভালো লাগে যে ভারতীয় জনতা পার্টি অনেকটা এগুলো নিয়ে কেয়ারফুল, এবং বিশেষ করে আমার রাজ্য প্রেসিডেন্ট তো ভীষণভাবে কেয়ারফুল। আমার খুবই ভালো লাগে। মানুষ যারা নেতৃত্বে জায়গায় আছেন তাদের প্রত্যেকেই এগুলো, সিপিএমের নেতারাও কিন্তু ভদ্র ব্যবহার করেন, টিএমসির নেতারাই বড্ড খারাপ ব্যবহার করে, মানে বড্ড নোংরা কথা বলে, বড্ডই নোংরা। এবং আমার মনে হয় ওরা ওটাকে ওদের ইউএসপি হিসেবে একটা ইউজ করে। দ্যাটস ইউনিক সেলিং পয়েন্ট। আমরা নানা রকমের কেচ্ছা, কেলেঙ্কারি, গালাগালির মধ্যে আমরা সবাইকে নাচিয়ে বেড়াচ্ছি টাইপ আর কি, মানে এটা একটা স্টাইল প্রবাবলি। কিন্তু মানে তৃণমূলেরই একজন বিধায়ক নারায়ণ গোস্বামী, তিনি বলছেন যে তৃণমূল করছি, মিটিংয়ে আসছি, কিন্তু লোকজনের কাছে বলতে লজ্জা লাগছে। মানে এই ধরনের মন্তব্য উঠে আসছে, মানে তারপরেও সেই দলে থেকে তার জন্য কাজ করছেন। তৃণমূলের কর্মী মানে ফেরিওয়ালা, ফেরিওয়ালা। আমরা হচ্ছি ফেরিওয়ালা, ফেরি করে বেড়াতে। আমি তৃণমূল করি, মিটিং আসছি, কিন্তু পাড়ার লোককে গিয়ে বলতে লজ্জা পাচ্ছি। হয়তো ইন্টিগ্রিটির জন্য করছেন, অনেক বছর ধরে করেছেন, তাই জন্য হয়তো রয়েছেন। কিন্তু তৃণমূল যারা কর্মী, তাদেরও অনেকের মধ্যেই এই ফিলিংটা তৈরি হয়েছে, অনেকের মধ্যে এটা তৈরি হয়েছে, এবং তারাও কিন্তু মুখ লুকাতে মানে বাধ্য হচ্ছেন। উনি ওনার কর্মীদের কথাই বলেছেন, এবং সেটা শুধু এক জায়গায় নয়, নানান জায়গাতেই পশ্চিমবঙ্গে এটা দেখা যাচ্ছে যে তৃণমূলের লোকেরাও কিন্তু এটা নিয়ে লজ্জিত, দুঃখিত। অনেক মানুষকে আমি দেখেছি যে ইস কী যে হচ্ছে, এটা অনেকেই দুঃখ পাচ্ছে। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। আপনিও তো অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসছেন, এখনও দাপিয়ে সেখানে রাজনীতি করে যাচ্ছেন, কিন্তু এই মিমি, নুসরাত, এরা 5 বছর কাজ করে তারপর কোথায় হারিয়ে যাচ্ছে, তাদেরকে আর দেখতে পাওয়া যাচ্ছে। মানে এই 5 বছরেও তারা কটা ডিবেটে অংশগ্রহণ করেছে সেটা হয়তো লোকজন হাতে গুনে বলে দিতে পারবে। মানে শিল্পীরা যখন রাজনীতিতে আসে এই ধরনের অবনমন কি ঘটে সত্যি? মানে আমরা তো আপনার ক্ষেত্রে সেটা দেখিনি। উচিত নয় ঘটা, উচিত নয়। দেখো,
টিএমসিতে তুমি কি করবে কি করবে না সেটা তাদের যে সুপ্রিম অথরিটি আছে তারা ডিসাইড করে দেয়। নাহলে রাজ্যসভায় যখন বেছে বেছে শিক্ষিত মানুষদের নিয়ে গেছে, তার মধ্যে কিছু শিক্ষিত মানুষও ছিলেন, আমি কারো নাম বলতে চাই না, পেন্টার খুবই শিক্ষিত, আমার নিজের চোখে দেখা, তাকে টিএমসিরই লোক যখন পার্লামেন্টে উঠে চিৎকার চেঁচামেচি করতে বলা হচ্ছে এবং ওদের হুইপ বলেছে যে তোমরা এবার যাও মানে লাগিয়ে ফেলো আর কি মারামারি পার্লামেন্টের ভেতরে, তো সেখানে পর্যন্ত ওই ভদ্রলোককে, সে শিল্পী মানুষ, তাকে রাজ্যসভায় এমপি করা হয়েছে, তাকে ধাক্কা মারা হচ্ছে, যান যান দাঁড়ান উঠুন। একজন টিএমসিরই বড় মাপের নেতৃত্ব মহিলা, তিনি খুব বাজেভাবে দাপাতেন আর কি ওখানে। এখন তিনি রাজ্যসভার আর নন, তো নাকি এখন আছেন কিনা আমার খেয়াল নেই, না বোধহয় নন, আই এম নট শিওর, কিন্তু আমি নিজে চোখে দেখেছি ধাক্কা মারছে, দাঁড়ান দাঁড়ান যান এগুন এগুন। আর সেই বাচ্চারা ভদ্রলোক দাঁড়িয়েছে, তারপরে না বসে পড়ছে, আবার পেছন থেকে কড়া করে ডেকে কি হলো, আবার তাতে হ্যাঁ এই তো মানে মানুষের কাছে একটা মানে আমার নিজেরই খারাপ লাগছে। আমি তো বললাম কী হলো, বাইরে যখন বেরিয়েছে দেখা হয়েছে, বললাম যে আই এম রিয়েলি সরি, আমার সত্যি খারাপ লাগলো, আপনি মন খারাপ করবেন না। চুপ করে আছে, মাথা নিচু করে, একদম মাথা নিচু করে চুপ করে আছে। তো এই যে পশ্চিমবঙ্গের যারা ভদ্র মানুষ আছেন এবং যারা কোনো সময় টিএমসিকে বিশ্বাস করেছিলেন, তোমাকে একটা প্রশ্ন করি, তোমাদের মনে হয় না তারা আজ এত চুপ কেন? তাদের সম্মানহানির ভয় চুপ। কে বলো তো চায় তাদের এইভাবে মানে বিচ্ছিরিভাবে সম্মানহানি করা হবে? কে চায়? তাই তারা চুপ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইপানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836 499 678 নম্বরে।